স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ চলছে উপন্যাসের অধ্যায় থেকে সতীনাথ ভাদুরী রচিত ঢোড়াইচরিত মানস। ঢোড়াইচরিত মানস উপন্যাস থেকে ইতিমধ্যে দ্বিতীয় চরণ সাগিয়া কাণ্ড পাঠ শুরু হয়েছে। সাগিয়া কাণ্ড থেকে ইতিমধ্যে 2টি পর্ব পাঠ সম্পূর্ণ হয়ে গেছে। আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাব সাগিয়া কাণ্ড থেকে এর পরবর্তী অংশটুকু। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। মধুবনীর শান্তিভঙ্গ। বাবু সাহেবের বাড়ি থেকে কৈরিটোলার সকলে এসে বসে বিলটার বাড়ির সম্মুখের মাচায়। কাজটা বুড়া দাদা করেছে অন্যায়। চুরি করা কি ভালো মানুষের কাজ? ছি ছি, এ কি দুর্মতি হয়েছিল বুড়োর। 3 দিন পরে মরবি, এখনো কি পরমাত্মাকে ভয় করে না? অভাব তোর বুঝলাম, সে তো সবারই আছে, কিন্তু বেশি খিদে পেলে কি লোকে 2 হাত দিয়ে ভাত খায় নাকি? অসম্ভব কাণ্ড। কিন্তু বুড়া দাদার এই বিপদের সময় নিশ্চিন্ত হয়ে ঘুমন তো যায় না, একটা কিছু করতে হয়। তবু তো এখনো বাবু সাহেব ওঠেননি। রাত থাকতেই ওঠেন বাবু সাহেব। খবর তো রাখিস ছাই, কেবল বাজে ফটফট করিস তুই গৌনরি। এতক্ষণে বাবু সাহেব উঠে ধ্যানে বসেছে। লক্ষ্মণিয়ার নানি বাবু সাহেবের বাড়িতে কাজ করে। সে বলে যে ধ্যান করবার সময় বাবু সাহেবের ঘরে একেবারে হাওয়া গাড়ির মতো শব্দ হয়। তারপর গলার মধ্যে দিয়ে তিনি দড়ি ঢুকন পেটে। বাবু সাহেবের ঘরবালি বলেছেন যে এ করলে জোয়ানি ফিরে আসে, বুড়োরও আবার দাঁত গজায়। তারপর তিনি রাখালদের ডেকে দেন মোষ চড়াতে নিয়ে যাবার জন্য। আনকি বাবুই তো খড়মের সঙ্গে বুড়া দাদার মাথার চুল তুলে নিয়েছে। দেখো আবার বাবু সাহেব কি করে। গুড়ের মাছি না চুষে ফেলে ও চামারটা। লচুয়া চৌকিদারকে ছেড়ে কথা বলে না, ও আবার ছাড়বে বুড়া দাদাকে। এ কথাটা থানায় গিয়ে বলবার পর্যন্ত হিম্মত হয়নি হাড়ির ব্যাটার। আর ঘোড়ার চড়বার শখ আছে। বড় নিরীহ লোকটা বুড়া দাদা। হ্যাঁ, তা লচুয়া হাড়ির কথাই যদি তুললি তবে বলি, তার কাছ থেকেই শুনেছি যে থানায় আজকাল বাবু সাহেবের টিয়া পাখি কথা বলে না, অর্থাৎ দিন গিয়েছে। সেই বলেছে যে দারোগা সাহেব আর বাবু সাহেবের দিকে হতেই পারে না, মোটা রকম পান খাওয়ালেও না। বাবু সাহেব কাছারিতে মোকদ্দমা লড়ে দারোগা সাহেবের হাত থেকে গরুর গাড়ি ছাড়িয়ে এনেছে, তাই দারোগা সাহেব বেইজ্জত হয়েছে উপরওয়ালাদের কাছে। দেখিসনি সেদিন বিলটা, সেই যে হাকিমের হাওয়া গাড়ি খারাপ হয়েছিল পাক্কির উপর, গায়ে লোক ডাকতে এলো, গিধর মণ্ডলের দাওয়ায় উপর খাটিয়াতে বসল, কিন্তু বাবু সাহেবের বাড়ির চৌহদ্দি মারালো না। ঠিকই বলে লচুয়া চৌকিদার। কলস্টোর হাকিমরা এখন সবাই বাবু সাহেবের বিরুদ্ধে ওর ছেলে লাডলি বাবু মহাত্মাজিতে নাম লিখিয়েছে বলে। দারোগা সাহেব হাতের লোক না হলে কি কেউ সাধ করে থানার হাতায় ঢোকায়? এ দারোগা যতদিন বদলি না হচ্ছে ততদিন বাবু সাহেবেরা থানার পথ মারাবে না। এই আমি মাটিতে লোহার দাগ কেটে বলে রাখলাম। সকলে নিঃশ্বাস ফেলে বাঁচে। যাক বুড়া দাদাকে তাহলে সরকারের খিচুড়ি খেতে হবে না, 2-4 ঘা মাড়ের উপর দিয়েই যাবে। এতক্ষণে সবাই অস্পষ্টভাবে বোঝে যে যদিও তারা এখানে বসেছিল বুড়া দাদার ব্যাপারটাকে উপলক্ষ করে, মনের তলায় গোপনে আনাগোনা করছিল অন্য জিনিস। মুখে বলেছে বটে রামচন্দ্রজি বুড়া দাদাকে ধরা পড়িয়ে আমাদের সাবধান করে দিচ্ছেন, বলছেন ভেবো না যে আমি ঘুমোচ্ছি, অভ্যাসের বশে বলেছে এ কথা। কিন্তু সঙ্গে সঙ্গে বুঝেছে যে কথাটার মধ্যে কোথাও একটি অসঙ্গতি আছে। মনের মাখন গলানো কথা আর ময়নার কথার তফাৎ শুনলেই বোঝা যায়।
সেই জন্যই না এক একজনের পণ্ডিতজির রামায়ণ পাঠ শুনলেই চোখে জল আসে, আর এক একজনের শুনলে আসে ঢুলুনি। ভিজে মাটির গন্ধে কারো মনকে সুস্থির হতে দিচ্ছে না। কেউ কথাটা তুললে আর সকলে বাঁচে। সকলেরই মনে পড়ছে নিজের অক্ষমতার কথা, দূরদৃষ্টের কথা। ইচ্ছা করে নিজের জমিটা একবার দেখে আসি এই রাত্রেই। কিন্তু তারপর বুড়হা দাদার ব্যাপারটার একটা নিষ্পত্তি হয়, কিন্তু মনের ভিতরের প্রশ্নের কি কোনো জবাবই নেই? অমন মিষ্টি গন্ধ ভরা ভিজে ক্ষেত কি অমনিই থেকে যাবে রামচন্দ্রজি? নিজেদের কাছেও যে কথা বলা না যায়, সে কথা বলা যায় তাঁর কাছে। ভোরের আলোয় দেখা যায় যে এতগুলো চোখের আয়নাতে ভিজে ক্ষেতে ছোপ পড়েছে। কেশে গলা সাফ করে নেয় ঢোড়াই। নিজের কথাগুলোর ওজন বাড়ানোর জন্য উবু হয়ে বসে। দারোগা, হাকিম, চৌকিদার যখন বাবু সাহেবের খেলাপে, তখন আর ভয়ের কি আছে? এ আবার কি বলে ঢোড়াইটা? ভাবলাম বুঝি কাজের কথা পারবে, যে কথাটা মনের মধ্যে কিরকির করছে সকলের বৃষ্টির পর থেকে। এ বোধ হয় আরম্ভ করল আবার বুড়হা দাদার কথা নতুন করে। বুড়হা দাদা ওকে একটু ভালোবাসে কি না তাই। বুড়হা দাদার একটানা বাজে গল্প, যে বসে শোনে তাকেই বুড়ো ভালোবাসে। না, ঢোঁড়াইটার চোখে মুখে যে একটা হাসির ঝলক দেখছি, দুষ্টুমি ভরা হাসির। একটা কিছু মতলব নিয়ে বলেছে নিশ্চয়ই কথা। আরে বলবি তো পরিষ্কার করেই বল না কথাটা। পেয়েছিস দুটো মোসম্মদকে হাতের মধ্যে, নিজের বলতে কিছু নেই এখানে। তোর এখন হাসি আসবে না তো কার আসবে? হাজার হলেও পরদেশি লোক, গাঁয়ের লোকের জন্য মনের ভিতর থেকে দরদ আসবে কেমন করে? মাথার ঘায়ে কুকুর পাগল বলে এখন। এর মধ্যে আর হাসি মস্করা করিস না রে ঢোড়াই। ওসব করিস গিয়ে তোর মলহরিয়াতে। বুঝেছিস ছোঁড়া, সব জিনিসেরই একটা সময় আছে। ক্ষীরা সবেরে হীরা, অর্থাৎ শশা সকালে হীরা। শশাটা পর্যন্ত খাওয়ার সময় আছে। ঢোঁড়াই চটে যায়। আরে আরে, আমার কথাটা শুনবি তো আগে, তারপর না বলবি। পরদেশি লোকের কথা শুনলেও কি কানে পোকা পড়বে? সবাই মিলে দল বেঁধে চল বাবু সাহেবের ওখানে। তারপর ঢোঁড়াই পরিষ্কার করে গুছিয়ে নিজের কথাটা বলে সকলের কাছে। কেবল মুখের কথায় মালপোয়া ভাজলে কিছু হবে না, এই বলে ঢোঁড়াই নিজের কথা শেষ করে। দুই একটা ক্ষীণ প্রতিবাদ শোনা যায়। বন্দুকটাই না হয় সরকার দিন কয়েক আগে কেড়ে নিয়েছে, তা হলেও বাবু সাহেবই দারোগার হাত থেকে গাড়ি বলদ ছিনিয়ে আনবার হিম্মত রাখে এখনো। থাকবে না? অ্যাসেসর যেও রেগে গজগজ করে ঢোঁড়াই। এবার থেকে রোজ জল হবে দেখিস। জল ভরা ক্ষেতের ধারে বসে বসে তোরা দাঁত চুলকবি নাকি? আর রামজি এসে তোদের বাল বাচ্চার মুখে দলা গুঁজে দিয়ে যাবেন? বেটে সাঁওতালটা কিন্তু মারকুটে মোষের মতো তাড়া করে আসবে তীর ধনুক নিয়ে। আরে না না, ওটা তো সূর্যি উঠবার সঙ্গে সঙ্গেই ডিউটি সেরে বাড়ি চলে যায়। শেষ পর্যন্ত যেন এই সাঁওতালটার বাড়ি যাওয়ার উপর তাদের ভবিষ্যৎ কার্যক্রম নির্ভর করছিল। তবু কি বুকের টিপটিপনি থামে? বোধহয় সেটাকে ভুলবার জন্যই সকলে বিলটার সঙ্গে স্বর মিলিয়ে চেঁচায়, বজরংবলী মহাবীরজি কি জয়। ভোরের আলোর আগুন লেগেছে তখন বিষকান্ধার আকাশে, মাঠের উপরের বটগাছে, ঢোড়াইদের চোখে। বাবু সাহেব ধানের চারা চুরির ব্যাপারটা রাতেই জানতে পেরেছিলেন, কিন্তু সেই সময় তাই নিয়ে চেঁচামেচি করেননি। বাড়ির কর্তার কথার ওজন থাকা চাই। সময় নেই, অসময় নেই,
যখন তখন হাঁ হাঁ করে উঠলে কিছু মানে লাগায় না, অর্থাৎ গ্রাহ্য করে না সে লোকের। ভোরে দাঁতন করবার পর সবে গলার মধ্যে ফিতেটা ঢুকিয়েছেন, হঠাৎ কানে আসে মহাবীর জি কি জয় এর আওয়াজটা। কেমন কেমন যেন লাগলো। আজ কোনো পরব তো নেই, মঠে আবার বেটারা কুস্তির আখড়া খুলল নাকি? ছেলে ছোকরারা তো বোঝে না, তর্ক করতে আসে। স্কুল আর কুস্তির আখড়া দুটোই সংস্কার বিগ্রবার জম। তাই তো ছেলেদের বলি যে ঠেকে শিখবি তোরা, বিনা পুজোয় মহাবীরজির জয় দেওয়া বড় কুলক্ষণ। চেঁচামেচি এই দিকেই আসছে। মুহূর্তের মধ্যে তিনি বুঝে নেন যে কৈরি টোলার লোকেরা চোট্টাটাকে ছাড়াবার দরবার করতে আসছে। এগুলোকে রামজি সুমতি দেন না কেন? তার রাজ্যে তো চুরি ছিল না, ছেলেগুলো হয়েছে অপদার্থ। একদিন মাত্র বড়টাকে লাঠি তুলতে দেখেছিলাম, তাও দেখি সরু দিকটা নিয়েছে হাতের মুঠোর মধ্যে। এ কি কোদাল পাড়া নাকি? এখনো ঘুম ভাঙেনি? বৃষ্টির পরদিন কোথায় তাড়াতাড়ি উঠে ক্ষেত দেখতে যাবে, ধান রোপার ব্যবস্থা করবে? তা নয়, এখনো ঘুমোচ্ছে। দেখি কত ঘুমোতে পারে। আমি কিছুতেই ডেকে তুলছি না। বাবু সাহেবের বাড়ির কাছাকাছি এসে ঢোড়াইদের দলের উৎসাহ একটু মিয়ে আসে। দুই একজনের নিমের দাঁতন পারবার কথা মনে পড়ে। যাদের অছিলা জোটে না তারাও পিছনে থাকতে চায়। পরদেশি লোকের কত সুবিধা! না বাবু সাহেবের জমির আধিয়াদারি করে, না কর্চ খায়, না লাঠি যুগের জোয়ান বাবু সাহেবের খবর রাখে। বচ্চন সিং কোথায়? আমরা ভেট করতে চাই তার সঙ্গে, বাবু সাহেবের সঙ্গে। কেন? দরকার থাকে তো ছোটা মালিক এলে তার সঙ্গে মোলাকাত করিস। আরে বচ্চন সিংই সব। আনৌখিবাবুকে সামনে রেখে সেই তো সব কাজ চালায়। বাবু সাহেবের কান খাড়া হয়ে ওঠে। তার দেউড়িতে দাঁড়িয়ে বলছে বচ্চন সিং। কোনো বুড়ো গলা বলে তো মনে হলো না। তিনি সম্মুখে গিয়ে দাঁড়ান। তাঁর সম্মুখে কৈরিটোলার লোকেদের এক পায়ে দাঁড়িয়ে থাকবার কথা। ডান পা দিয়ে বাঁ পায়ের হাঁটুটাকে জড়িয়ে দুহাত জোর করে দাঁড়ানো জমিদারের সম্মুখে এটা কেবল এ গাঁয়ের রেওয়াজ নয়, এ মল্লুকের। অবাক হয়ে যান বাবু সাহেব, আরও অবাক হয়ে যান নিজের সহিষ্ণুতা দেখে। হুজুর, আমরা এসেছিলাম একটা নিবেদন করতে কৈরিটোলা থেকে। বাবু সাহেবের ইচ্ছা হয় যে বলেন, আমার কাছে আবার কেন? কিন্তু এরা যে জানে বচ্চন সিং আনৌখিবাবুকে সম্মুখে রেখে নিজেই কাজ চালায়, তার মনে হয় এ কথাটা খানিক আগে পর্যন্ত এত পরিষ্কার করে জানতেন না। ধরা পড়ে গিয়েছেন তিনি এদের কাছে। ঢোড়াই মনে মনে তৈরি হওয়ার সময় পেয়েছে অনেকক্ষণ। সত্যি পরদেশি হওয়ার লাভ আছে। হারলে পরোয়া নেই, গাঁ ছেড়ে চলে যেতে হলেও পরোয়া নেই। যেখানে তার শিকড় ছিল সেখানেই বলে যে পঞ্চদের সঙ্গে টক্কর দিতে পেছপা হয়নি। তার আবার এখানে সে ভয় পাবে? সেখানে সে হার মেনেছিল জাতের মাথাদের কাছে নয়, সে হার মেনেছিল নিজের মনের একটা দুর্বলতার কাছে। তা নইলে ঢোড়াই কখনো কারো কাছে ছোট হয়? আর যখন সে জানে যে সে রামজির কাছে কোনো পাপ করছে না, অন্যায় করছে না, দারোগা হাকিমকে সে এখনো ভয় করে। বাবু সাহেব দারোগা হাকিমের কাছে আজকাল আর যেতে পারবে না, এটা না জানলে তার মনের জোর এখন এতটা থাকতো কি না বলা শক্ত। বাবু সাহেব জিজ্ঞাসা করেন, এই চোরটাটাকে ছাড়ানোর দরবার করতে এসেছিস নাকি? না হুজুর, আমরা এসেছি ধান নিতে। ধান?
তুই আবার ধানের বালিস্টোর হলি কবে থেকে? অর্থাৎ ব্যারিস্টার। তুই তো মোসম্মতের ওখানে চাকরি করিস। ঢোড়াই এ কথার কোনো জবাব দিতে পারে না। জবাব দেয় বিলটা। হুজুরি মা বাপ, হুজুরের জুতোর বোঝা মাথায় করে আমাদের দিন চলে। ধান আমাদের আজ চাই ক্ষেতের জন্য। বাবু সাহেবের মতো লোকও হকচকিয়ে যান বিলটার গলার স্বরের দৃঢ়তা দেখে। তাতে প্রার্থনার লেশমাত্র নেই। লোক ডাকাতে পারেন তিনি এখনই, কিন্তু তাতে কি নিজের দুর্বলতা প্রকাশ করা হবে না? নিজের লোকই বা কজন? সব চলে গিয়েছে খেতে। রাখালগুলো এখনো মোষ চড়িয়ে ফেরেনি। আনখিবাবু ঘুমোচ্ছে। তিনি এরকম গলার স্বর কোয়েরিদের মুখ থেকে কখনো শোনেননি। সত্যি করে বুড়ো হয়ে গিয়েছেন তিনি, নইলে এই সামান্য ব্যাপারে কোনো একটা হুকুম দেওয়ার আগে এত ৭-৫ কথা মনে আসবে কেন? বাবু সাহেবের কথার জবাবটা সময় মতো মনে জুগোওনি। নিজের উপর রাগ হয় ঢোড়াইয়ের। ঢোড়াইরা গোলার দিকে এগিয়ে যেতে যেতে বলে, আমরা গোলা থেকে মেপে ধান বার করে নিচ্ছি। ১ ছটাক ধানও এদিক ওদিক হবে না। সকলের নাম লিখে রাখুন। গোমাস্তাজি সকলে টিপসই করে দেবে। ধামা আছে আপনাদের? আপনি গুনে দেন গোমাস্তাজি, এক এক করে। সকলে একসঙ্গে ভিড় করো না। বাবু সাহেবকে আর বেশি ভাববার ফুরসত দেয়নি। রাগে বাবু সাহেবের নিজের হাত কামড়াতে ইচ্ছা করে। হতভাগা লাডলিটা গঞ্জের বাজারে কাপড়ের দোকানের সম্মুখের মহাত্মাজির হল্লা না করলে আজ এ হতে পারত না। এতক্ষণে এখানে বন্দুক চলে যেত। তারপর ঘোড়াতে চড়ে বাবু সাহেব নিজে যেতেন থানায়। নিজের লাঠির উপর তিনি আর ভরসা পান না। তবু তাঁর একটা সম্ভ্রম আছে গায়ে। ছোট যা হবার তা হয়েছেন। গোলার টোপরটা খুলে উপর থেকে নে ধান। রাতে জল পড়ছে ধানে, পুরনো টোপরটার মধ্যে দিয়ে। ওটাকে নামিয়ে রাখিস, মেরামত করতে হবে। ধানগুলো একটু রোদ বাতাসও পাক। একটা উদারতার খোলস পরিয়ে বাবু সাহেব নিজের সম্মানটুকু বাঁচিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা করেন। তিনি বোঝেন যে কথাগুলোয় কাজ কিছু হলো না। বেটারা বোঝে সব, থাকে অমনি চুপ করে। তবু মনকে প্রবোধ দেবার চেষ্টা করতে হয়। চোখের সামনে এই ধান ওজন তিনি আর দেখতে পারেন না। গোমাস্তাজি তুমি লিখে রাখো সবার নাম, এই বলে বাবু সাহেব গোয়াল ঘরের দিকে চলে যান। ধান দেওয়া নেওয়ার মতো তুচ্ছ মামুলি ব্যাপারে মাথা ঘামানোর তাঁর সময় নেই। এমনি একটা ভাব দেখিয়ে যান। গোয়াল ঘরে গিয়েও নিস্তার নেই। সেখানেও মূর্তিমানরা গিয়ে হাজির। কি আবার? যতদূর সম্ভব কড়াভাবে বাবু সাহেব জিজ্ঞাসা করেন, বলতে চেয়েছিলেন কত জোরে, কী রকম আস্তে হয়ে গেল? ধানের কিছু চারাও চাই হুজুর সকলের। এবারে ঢোড়াই জবাবটা সব ঠিক করে রেখেছে। বলুক আবার বাবু সাহেব, বালিস্টর তাকে। আমার নিজের খেতে পুঁতবার জন্য কিছু রাখিস তা বলে। লচুয়া চৌকিদারটাও অন্তত আজ যদি তার মধ্যে থাকতো, এ কথাটুকু ভেবেও বাবু সাহেব একটু সান্ত্বনা পান মনে। বার্ধক্যের জন্য তাহলে তাঁর আজকের এই দুর্বলতা নয়। ও একটু ভুল সন্দেহ হয়েছিল তার মনে। রাজপুত কেবল যে লাঠি চালাতে জানে তা নয়, দরকার হলে ভূমিহারি চাল সেও দেখাতে পারে। অর্থাৎ ভূমিহার ব্রাহ্মণদের এ অঞ্চলে সর্বাপেক্ষা কুটিল বলে অখ্যাতি আছে। শব্দার্থ ভূমিহার ব্রাহ্মণদের কূটনীতি। সেও দেখাতে পারে। টিপসইগুলো নিল তো গোমস্তাজি ঠিক করে। পড়া দাঁতের ফাঁকটায় বাবু সাহেবের জিভটা কি যেন খুঁজে বেড়াচ্ছে।
বাবু সাহেবের কটক সঞ্চারণ। এরপর থেকে কৈরিদের সঙ্গে বাবু সাহেবের লড়াইটা জমল বেশ ভালো করে। এত বড় আস্পর্ধা! রাজপুতদের বাড়ির বাসন মেজে যাদের সাতগুষ্টির জন্ম গেল, তারা শাসায় বাবু সাহেবকে, চুরি করে আবার চোখ রাঙায়, গোমাস্তাজির উপর হুকুম চালায়। এ বরদাস্ত করবার পাত্র বচ্চন সিংকে পাওনি। স্নানের পর বাবু সাহেবের তিলক কাটবার তর্স হয় না। আঁচানোর পর হাতের উল্টো পিঠ দিয়ে সাদা গোপ জোড়াকে সাজিয়ে নিতে ভুল হয়ে যায়। সাবেককালের মতো বৈঠকখানার বারান্দায় এসে তিনি আবার বসতে আরম্ভ করেন। এ হলো কি কালে কালে? ইংরাজের রাজত্ব আবার চলে গেল নাকি? মহাত্মাজির 2 ফোঁটা নুনের ছিটেতেই আনক্ষীবাবুর ঘুম ভাঙেনি নাকি এখনো? যা শিগগিরই ছোট মালিককে ডেকে নিয়ে আয়। গোমস্তাজি তটস্থ হয়ে ওঠে। বাবু সাহেবের এই চেহারা তার অপরিচিত নয়। এখনই তিনি বার করতে বলবেন পুরনো আঙুলের ছাপ দেওয়া কাগজগুলো। একটার পর একটা উদ্ভট ফরমাস আরম্ভ হয়ে যাবে। বুড়ো হয়ে মেজাজটা আগের চাইতেও খিটখিটে হয়ে উঠেছে। পুরনোগুলো নয়, বাবু সাহেব ধানের দরুন নেওয়া আঙুলের ছাপগুলো দেখতে চান। দাগগুলো ধ্যাবড়া ধ্যাবড়া লাগছে। গোমস্তাজি, সব কাজে তোমার হড়বড় হড়বড়। আবার কি হলো? গোমস্তাজি মাথা চুলকোয়। ওহ না, কাগজটা দূরে ধরলে দাগটা স্পষ্ট হয়ে উঠছে। কথাটা জোরে বলে তিনি একটু অপ্রস্তুত হয়ে গিয়েছেন। সূচে সুতো পরাতে তিনি নিশ্চয়ই পারেন এখনও। বহুকাল পরে কাগজে হাত দিয়েছেন কি না? গোমস্তাজি রাখালরা ফিরেছে। হ্যাঁ হুজুর, বুদ্ধিমান লোকের পক্ষে ইশারাই যথেষ্ট। গোমস্তাজি আঙুলের ছাপ দেওয়া কাগজগুলি নিয়ে যায় যেখানে মোষগুলো বাঁধা থাকে খুঁটিতে। অধিকাংশের গায়ের কাদাই এখনও শুকোয়নি। একটা শুকনো গোছের গা দেখে গোমস্তাজি সেইটার উপর ঘষে। একটু ময়লা ময়লা করে নেয় কাগজগুলোকে। বাবু সাহেবকে আর সে কথা খরচ করবার তকলিফ দেবে না। কাগজগুলো আর কি লিখবে সেইটা খালি একবার জিজ্ঞাসা করে নেবে, ব্যাস। আর কিছু না। এতদিন ধরে বাবু সাহেবের খিদমত করেছে সে, বাকি সব কাজ তার জানা। কাজও তো ভারী। চিনিগোলা জল খানিক খানিক কাগজগুলোর উপর এখানে সেখানে লাগিয়ে দেওয়া। তারপর পিঁপড়ে গেলে বাঁশের চোঙার মধ্যে ভরে গুঁজে রেখে দিতে হবে রান্নাঘরের বাতায়। ভুসির মধ্যে রাখার চাইতে এতে জিনিসটা হয় অনেক ভালো। গোমাস্তাজি আবার যখন বৈঠকখানায় ফিরে এলো, তখন বাবু সাহেব আনক্ষীবাবুর সঙ্গে কথা বলছেন। ছোট মালিক আবার দেখছি বাবু সাহেবের সামনে তক্তপোশের উপর বসেছে। বয়স তো হলো, চুল পাকবে 2 দিন পরে। এখনও বসবে না? এসো গোমাস্তাজি, তুমিও শোনো। আনক্ষীবাবু, আপনি চলে যান জিরানিয়ায়। অনিরুদ্ধ মোক্তারের সঙ্গে সলা করে জোতের কোয়েরি রায়তগুলোর উপর বাকি খাজনার নালিশ ঠুকে আসুন। কটাই বা রায়ত হবে? অধিকাংশ কোয়েরিই তো দররয়ত আধিয়াদার, অর্থাৎ রায়তের অধীনে ভাগচাষি। জোতদারের অধীনে ভাগচাষি হলে কতকগুলি সুবিধা পাওয়া যায়। যেখানে পারেন এইগুলোর জায়গায় সাঁওতাল টুলির লোকেদের ঢোকান। ওই যে নতুন লোকটা ঢোড়াই নাকি নাম, ওটা ফেরারি টেরারি নয় তো? বাড়ি যাওয়ার নাম করে না একদিনও। এটাই বোধহয় উস্কানি দিচ্ছে সকলকে। মোসম্মজ্জে রায়ত রাজপাড় ভাঙার আমার হলে না হয় একটু চাপ দিলেই লোকটাকে সরিয়ে দিত। এ সম্বন্ধে আনক্ষীবাবু, আপনি একবার রাজপাড় ভাঙার তহসিলদারের সঙ্গে দেখা করতে পারেন। গোমস্তাজি, আপনিও যাবেন। বাবু সাহেব জানেন যে গোমস্তাজির সঙ্গে না থাকলে এসব কাজের থই পাবেন না আনক্ষীবাবু। এতক্ষণে গোমস্তাজি কথা বলবার সাহস পান। ডিস্ট্রিক্ট বোর্ডের পাউন্ড কিপার ইনসান আলী হাতের লোক। বাবু সাহেবের টাকা দিয়েই সে
খোঁয়ার নিয়েছে নিলামে ডেকে। মোসম্মতের ক্ষেতে গরু মোষ রাতে ছাড়লেই 3 দিনের মধ্যে কাবু হয়ে যাবে। হুজুর, ঝোলাগুড় দিয়েই যদি মাছি মরে তবে বীজ দেওয়ার দরকার কি? বাবু সাহেব তাড়া দিয়ে ওঠেন গোমাস্তাজিকে। কেবল কথা, যা দরকার বুঝবে করবে, তা নিয়ে এত কথা কিসের? কোয়েরিরা রাজপুত বচ্চন সিংকে চুনৌতি দিয়েছে, অর্থাৎ চ্যালেঞ্জ, যুদ্ধে আহ্বান করেছে। বড় বার বেড়েছে কোয়েরিগুলোর। গায়ের অন্য রাজপুতরা সকলেই এই ব্যাপারে বাবু সাহেবকে যথাসাধ্য সাহায্য করতে প্রস্তুত আছে। তাই ছোট মালিক পরের দিন থেকে ভাঙের শরবতের ভাঁটি খুলে দিতে আরম্ভ করেন প্রত্যহ সন্ধ্যায়। শরবতের লোটা তাদের দিকে ঠেলে দিয়ে ছোট মালিক তাদের হেসে আপ্যায়িত করেন। জাত বেরাদারদের খোঁজ খবর নিয়মিত নেওয়ার ইচ্ছা তার চিরদিনই। রাজপুতের গতি তা সে চান্দেলাই হোক আর বুন্দেলাই হোক, আর কিছু না হোক, ভালোবাসা বলে একটা জিনিসও তো আছে পৃথিবীতে। হে হে হে। যারা বিরাসন হয়ে বসতে ভুলে গিয়েছিল তারাও ভুলটা শুধরে নেয়। যবে থেকে পৈতে নিয়ে ছত্রী হয়েছে তবে থেকে তেল বেড়েছে হারামজাদা কোয়েরিগুলোর। তেল বলে তেল, বুঝলেন ছোটা মালিক? ছোট লোকদের মাথায় চড়িয়েছে লাডলি বাবুরা। নুনিয়ারা মাথায় টুপি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ভালা আদমিদের সম্মুখে। অর্থাৎ নুনিয়ারা মাটি কাটার কাজ করে, আগে এরা মাটি থেকে সোরা বার করার কাজ করত। গ্রামে ভালো আদমি অর্থাৎ ভালো লোকের অর্থে বড় লোক। আরে নুনিয়ার কথা ছেড়ে দে গজাধর সিং, জেলে মুচি চামারের ছোঁয়া কি আর খাচ্ছে না লাডলি বাবু? হ্যাঁ, তোর তো জেলের সব হালতই জানা আছে। লছমপত সিং একবার ঘোড়া চুরি করে জেলে গিয়েছিল। বাপের বেটা হোস তো, চলে আয় বলে লছমপত সিং গজাধরের গলায় টুঁটি চেপে ধরে। সকলে মিলে তাদের ছাড়িয়ে দিলে দুজনেই বলে যে বাবু সাহেবের বাড়িতে না হলে আজ একটা কাণ্ড হয়ে যেত এখানে। আর কিছু না থাকুক, মহব্বত বলেও তো একটা জিনিস আছে পৃথিবীতে, অর্থাৎ ভালোবাসা, টান। কোনার দিককার কার যেন নেশাটা জমে এসেছে। সে বলে, তোরা কি আর পারবি কোয়েরিদের সঙ্গে লড়তে? ওগুলো এঁটো ধোয়ার সেপাই, এক হাতে থালার ঢাল, আরেক হাতে ঝাঁটার তরোয়াল দিয়ে বসিয়ে দেন ওদের একটাকে আপনার বদমাস ঘোড়াটার পিঠে। তারপর ছোট মালিক চাবুক মারুন ঘোড়াটাকে সপাসপ। ভাঙের উপর এই সূক্ষ্ম রাজপতি রসিকতার দমকে ঘরশুদ্ধ সকলে হেসে গড়িয়ে পড়ে। বুঝলেন আনৌখিবাবু, মেয়ে মানুষ বুকে টানে সুখের সময়, আর যাতে বুকে টেনে নেয় বিপদের সময়। তা তো বটেই, মহব্বত বলেও তো একটা জিনিস আছে পৃথিবীতে।